নমস্কার প্রিয় বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বাংলার দুয়ারে করোনা আসছে বিধানসভা সাধারণ নির্বাচন, আর মাস দুয়েকের মধ্যেই ইভিএম বাক্স খুলে যাবে এবং নির্ধারিত হয়ে যাবে নবান্নের কুর্সিতে বসতে চলেছেন কে। কিন্তু তার আগে আমাদের সমীক্ষক দল নেমে পড়েছে ময়দানে। রাজ্যের 23টি জেলার 294টি আসনের সমীক্ষার ফল একটি একটি করে তুলে আনছে আপনাদের জন্য, আর আমরাও তা পর্যায়ক্রমে আপনাদের দেখিয়ে চলেছি। ইতিমধ্যেই আমরা উত্তরবঙ্গের 7টি জেলার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সমীক্ষা আপনাদের দেখিয়েছি। আজকে দেখাবো দুটি জেলার সমীক্ষা, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। তবে সেই সমীক্ষা শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ বার্তা, বিশেষ নিবেদন, বিশেষ আবেদন। তা হচ্ছে যথারীতি লোকসভা নির্বাচনের মতো আবারও এই নির্বাচনের আগেও আমাদের উপর হুমকি শুরু হয়ে গেছে, পেটানোর হুমকি শুরু হয়ে গেছে। আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাবেন সেই স্ক্রিনশট। আমরা ইচ্ছা করে সেই সব নাম বা ছবি প্রকাশ করলাম না যারা আমাদের প্রকাশ্যেই এইভাবে হুমকি দিচ্ছেন, কেননা তাদের সিকিউরিটির ব্যাপার রয়েছে, আমরা সেই ব্যাপারে কনসার্ন জানি এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বলবো এইভাবে হুমকি শুরু হয়ে গেছে, এবং যেটা আপনাদের আমরা বিগত কয়েকদিন ধরেই বলছি, আমাদের কণ্ঠস্বর তা দাবিয়ে রাখার চেষ্টা চলছে। একটা বিভিন্ন প্রান্ত থেকে সেটা শুরু হয়েছে বলে আমাদের অনুমান ছিল, কিন্তু আমাদের অনুমান যে সঠিক এইসব স্ক্রিনশটেই কিন্তু তা প্রমাণিত। এবং আমরা জানি যত দিন যাবে, যত নির্বাচন কাছে আসবে, এই হুমকি, এই ধরনের চাপ সৃষ্টি আরও বেশি করে হবে। এবং এর থেকে আমাদের বেরিয়ে আসতে একমাত্র সাহায্য করতে পারেন আপনারাই। বেশি বেশি করে, যত বেশি করে সম্ভব আমাদের এটা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। কেননা আমাদের একটাই কথা, আমরা ঠিক না ভুল, আমাদের সমীক্ষা সঠিক কোনো ইঙ্গিত দিচ্ছে নাকি দিতে পারছে না, তা বিচার করবেন আপনারা, সাধারণ মানুষ। এবং তা যত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, যত তাদের আমরা ফিডব্যাক পাবো, যদি আমাদের কোথাও ভুল হয়ে যায় তখন আমরা নিজেদের সংশোধন করতে পারবো। কিন্তু যদি সেই ফিডব্যাক না পাই, সেই সংশোধন করা বা সেই সত্যিকারের সমীক্ষা তুলে আনা, অ্যাকচুয়াল কী রেজাল্ট হতে পারে তার একটা পারসেপশন তুলে আনা আমাদের পক্ষে কঠিন হবে। তাই এই ধরনের হুমকি থেকে যেটা চলছে সেটাও কিছু বলার নেই নতুন করে, কিন্তু আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই সমীক্ষা যারা আমাদের সঙ্গে সহমত হচ্ছেন, প্লিজ 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 যত বেশি করে সম্ভব এটা শেয়ার করে দিন। যাই হোক, একদিকে যেরকম এই হুমকির অন্ধকার দিক রয়েছে, কিন্তু তার পাশাপাশি আলোর দিকও রয়েছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের এইভাবে অকুণ্ঠ সাপোর্টের ফলে প্রিয় বন্ধু মিডিয়ার যে ওপিনিয়ন পোল তা কিন্তু স্বীকৃতি দিল উইকিপিডিয়াও। এবং আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমরা নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু উইকিপিডিয়া স্বীকৃতি দিচ্ছে, পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ সংবাদ মাধ্যম এবিপির পাশাপাশি, এবিপি হাউসের পাশাপাশি আমাদের প্রিয় বন্ধু মিডিয়ার যে ওপিনিয়ন পোল তাও কিন্তু স্বীকৃতি পাচ্ছে উইকিপিডিয়ার তরফ থেকে। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। যাই হোক, শুরু করছি আজকের সমীক্ষা। তবে সেই সমীক্ষা শুরু করার আগে যথারীতি যেটা বিধিসম্মত সতর্কীকরণ আমরা বলে থাকি, সেটা আবারও বলবো যে এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয়। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। এই সমীক্ষার জন্য ডেটা গত 16 থেকে 31 তারিখের মধ্যে আমরা কালেক্ট করেছি, এবং রাজ্যের প্রায় 45,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার ডেটা তৈরি করা হয়েছে। যাই হোক, আজকে দুটি জেলা করবো। প্রথমেই আমরা কথা বলবো ঝাড়গ্রাম জেলা নিয়ে, যেখানে মোট 4টি আসন আছে। ঝাড়গ্রামের প্রথম আসন নয়াগ্রাম, যেখান থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দুলাল মুর্মু তিনি হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 56.22%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 31.51%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 8.05%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.24%, এবং নোটায় গিয়েছিল 1.97%। গত 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.22%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 46.05%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 3.99%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 1.23%, অন্যান্যরা 3.21%, এবং নোটায় গিয়েছিল 1.29%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্য 3%, এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 3%, এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাসে এসেও কিন্তু এই অঞ্চলে, এই বিধানসভা আসনে এমন কিছু বড়সড় পরিবর্তন আমরা দেখছি না। এই আসনটি যেতে পারে গেরুয়া শিবিরের দখলে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
নয়াগ্রামের পর আমরা কথা বলবো গোপীবল্লভপুর আসন নিয়ে, যেখান থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন চূড়ামণি মাহাতো এবং তিনি সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী পুলিন বিহারী বাজপেয়ীকে হারিয়ে দেন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 55.51%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 11.81%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 28.09%, অন্যান্যরা 2.59% এবং নোটায় গিয়েছিল 2%। আমাদের গত লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.75%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 47.39%, বামেরা এখান থেকে পেয়েছিল 3.26%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 1.34%, অন্যান্যরা 3.08% এবং নোটায় গিয়েছিল 1.19%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 3%, নোটা 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 3% এবং নোটাই যেতে পারে 1%। অর্থাৎ এই আসনে কিন্তু বিজেপি নিজেদের সংগঠন আরও গুছিয়ে নিচ্ছে। এখানে জয়ের ব্যাপারে বেশ কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। গোপীবল্লভপুরের পর আমরা কথা বলবো ঝাড়গ্রাম আসন নিয়ে, যেখান থেকে 2016 নির্বাচনের প্রার্থী হন সুকুমার হাঁসদা এবং তৃণমূল প্রার্থী হিসেবে তিনি ঝাড়খণ্ড পার্টি নরেনের প্রার্থী চুনিওয়ালা হাঁসদাকে হারিয়ে এখান থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 54.97%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 10.44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 3.89%, ঝাড়খণ্ড নরেন প্রার্থী এবং অন্যান্যরা মিলে পেয়েছিল 28.17%, নোটাতে গিয়েছিল 2.54%। 2019-এর লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.62%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 44.49%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 5.08%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 1.58%, অন্যান্যরা 3.73% এবং নোটায় গিয়েছিল 1.50%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্য 4% এবং নোটাই যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 4% এবং নোটাই যেতে পারে 1%। এই আসনের প্রার্থী ছিলেন সুকুমার হাঁসদা। তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন এবং তার পুত্র কিন্তু এই আসনে বাবার ছবি নিয়ে চষে ফেলছেন কার্যত, এবং তিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছেন এবং সেখানে খুব ভালো রেসপন্স তিনি পাচ্ছেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। এবং সেই কারণেই দেখবেন এখানে প্রায় তৃণমূল কংগ্রেস 6%-এর কাছাকাছি ভোট বাড়ালো। যদিও বিজেপি এখনও এই আসনে জেতার ব্যাপারে অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এই আসনে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে তা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। যাই হোক, ঝাড়গ্রাম আসনের পরে এই জেলার শেষ আসন বিনপুর নিয়ে আমরা কথা বলবো, যেখান থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে খগেন্দ্রনাথ হেমব্রম জয়ী হন। তিনি সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী দিবাকর হাঁসদাকে হারিয়ে দেন এই আসন থেকে। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 55.58%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.97%, বামফ্রন্ট কংগ্রেস জোট 26.97%, অন্যান্যরা 6.41%, নোটাই গিয়েছিল 2.07%। 2019-এর লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস পেল 42.46%, বিজেপি ঝুলিতে গেল 40.76%, বামফ্রন্ট এখান থেকে পেল 5.74%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.98%, অন্যান্যরা 7% এবং নোটাই গেল 2.06%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44%, বিজেপি 35%, বামফ্রন্ট কংগ্রেস 14%, অন্যান্য 5% এবং নোটাই যেতে পারে 2%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 39%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 6% এবং নোটাই যেতে পারে 2%। অর্থাৎ আমাদের সমীক্ষায় যেটা ইঙ্গিত উঠে আসছে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু সামান্য হলেও এই আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ওভারঅল যদি আপনারা ঝাড়গ্রামের চিত্রটা দেখেন সেখানে কিন্তু মোট যে 4টি আসন আছে তার মধ্যে একটি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, 3টি আসন যেতে পারে বিজেপির পক্ষে। এখানে যে লোকসভা নির্বাচনের পরবর্তী পরিপ্রেক্ষিতে ছত্রধর মাহাতোকে মুখ করেছিল তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলের হাসি ফিরিয়ে আনতে, কেননা মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই জানিয়েছেন তার টার্গেট এখানে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনা, এখানকার উন্নয়ন করা, এবং তিনি দাবি করে থাকেন তিনি সেটা করেছেন। এখানকার মানুষের প্রভূত উন্নয়ন নাকি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ছত্রধর মাহাতো এফেক্ট কিন্তু এমন কিছু নেই। এখানে তৃণমূল কংগ্রেস একটি আসন পাচ্ছে, 3টি আসন যাচ্ছে বিজেপির পক্ষে, যা আমাদের গত নভেম্বর মাসের সমীক্ষাতেও একই ইঙ্গিত ছিল। সেই 1-3 সেই ফলাফলের খুব একটা পরিবর্তন কিন্তু হচ্ছে না। এই জানুয়ারি মাসে এসেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল হয়তো ভোট কিছুটা এদিক ওদিক করতে পারছে, কিন্তু এখনও আসন সংখ্যার বিচারে এখানে অনেকটা এগিয়ে থাকছে বিজেপি।
অন্যদিকে যদি 2019-এর লোকসভা নির্বাচন আমরা দেখি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসনে এগিয়েছিল, 3টি আসনে এগিয়েছিল বিজেপি। অর্থাৎ লোকসভা নির্বাচন থেকেও যদি আমরা এখানে আসি, সেখান থেকেও কিন্তু অবস্থার কোনো রকম কিছু পরিবর্তন হচ্ছে না এবং সত্যধর মাহাতো এফেক্ট আসার ফলে সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকছে। যদিও এটা একদিক থেকে দেখতে গেলে পজিটিভ, কেননা গেরুয়া শিবিরের দাবি ছিল যে এই জেলার যে 4টি আসন আছে, 4টি আসনের দখলই তারা নিতে চায় বা নিতে চলেছে, এরকমভাবে তারা সংগঠন সাজিয়ে ফেলছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে একটি আসন হলেও ছিনিয়ে নিতে পারছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু ডিফেন্ড করতে পারছে। তাহলে ছত্রধর এফেক্ট কিন্তু এখানে একটা অন্তত পজিটিভ সাইন দিচ্ছে। যাই হোক, আমি যদি 2016-র সঙ্গে এটাকে তুলনা করি, 2016-তে কিন্তু এই 4টি আসনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেই 4টি আসন থেকে একটি আসনে নেমে আসছে, 3টি আসনের লস হচ্ছে, সেই 3টি আসন যাচ্ছে বিজেপির পক্ষে। অর্থাৎ 2016 থেকে কিন্তু 2021-এ এসে অনেকটাই বড়সড় এখানে পরিবর্তন হলো রাজনৈতিক পটচিত্রের এবং পুরো এফেক্টটাই যাচ্ছে গেরুয়া শিবিরের পক্ষে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। যাই হোক, এই গেল ঝাড়গ্রাম জেলার সমীক্ষা, 4টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম। এরপর পুরুলিয়ার 9টি আসনের সমীক্ষা আপনাদের দেখাবো। কিন্তু সেই সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সমীক্ষা ভালো লাগছে বলছেন বা আমাদের অ্যানালিসিস ভালো লাগছে বলছেন, তাদের জন্য কিন্তু আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল আছে, পলিটিক্যাল বেঙ্গল। তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই পলিটিক্যাল বেঙ্গল ইউটিউব চ্যানেলটিও আমরা সাবস্ক্রাইব করতে পারেন, কেননা এখন যে রাজ্যের রাজনীতি তা ক্রমশ উত্তপ্ত হবে, প্রচারে ঝড় উঠবে, কেননা 2 মাসের মধ্যে নির্বাচন। আর সেই প্রচারের খুঁটিনাটি, কোন নেতা কি বললেন, কোন নেত্রী কীভাবে ঝড় তুললেন, কোন ইস্যুতে আলোচনা চলছে, সব কিছু ডিটেলসের খুঁটিনাটি আমরা কিন্তু আমাদের সেই ইউটিউব চ্যানেল পলিটিক্যাল বেঙ্গলে আপনাদের জন্য নিয়ে আসবো। সুতরাং সেই সব খবর আপনারা যারা পেতে চান, আপনারা যারা দেখতে চান, অবশ্যই করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও যারা আপনারা নিরপেক্ষ খবরের খোঁজে থাকেন, যারা নিউজ পড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আমাদের পোর্টাল রয়েছে www.priyobandhu.com। সেখানে আপনারা আমাদের পোর্টালটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, প্রত্যেকটি লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আমরা এইসব গ্রুপে আমি যখনই কোনো নিউজ পাবলিশ করি, সেটা আমাদের পোর্টালের নিউজ হোক, সেটা আমাদের ভিডিও নিউজ হোক, আমরা কিন্তু প্রত্যেকটি লিঙ্ক এখানে শেয়ার করি। সুতরাং আপনারা এইসব গ্রুপে জয়েন করলে খুব সহজেই হাতের মুঠোয় এসব নিউজ এবং ভিডিও আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এবার আমরা বলবো পুরুলিয়া জেলার কথা। পুরুলিয়া জেলার যে 9টি আসন আছে সেটা নিয়ে একে একে আলোচনা করব। প্রথমেই কথা বলবো বান্ধওয়ান আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে রাজীব লোচন সরেন, তিনি কিন্তু সিপিএম প্রার্থী সুশান্ত বেসরাকে হারিয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 47.85%, বিজেপি জুলিতে গিয়েছিল 6.59%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 38.53%, অন্যান্যরা 5.24% এবং নোটাতে গিয়েছিল 1.79%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস পেল 41.70%, বিজেপি জুলিতে গেল 43.01%, বামফ্রন্ট এখান থেকে পেল 9.08%, কংগ্রেসের জুলিতে গেল 1.41%, অন্যান্যরা 3.58% এবং নোটায় গেল 1.22%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম, সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেতে পারে 34%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 16%, অন্যান্যরা 4% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 36%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্যরা 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসে এসে এখানে কিন্তু এমন কিছু রাজনৈতিক চিত্র পরিবর্তিত হলো না। কিছুটা ভোট লুজ করছে এখানে বামফ্রন্ট কংগ্রেস জোট এবং তার সুফলটা যাচ্ছে কিন্তু গেরুয়া শিবিরের দিকে এবং তার ফলে এই আসনে জয়ের ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো বলরামপুর আসন নিয়ে। যে বলরামপুর আসন কিন্তু বারে বারেই নিউজের শীর্ষস্থানে উঠে এসছে। এখানে প্রথম যে বিজেপি কর্মীর হত্যা হয় তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কেন গোটা দেশের রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। যাই হোক, এই বলরামপুর কেন্দ্র থেকে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন শান্তিরাম মাহাতো এবং তিনি কংগ্রেস প্রার্থী জগদীশ মাহাতোকে হারিয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 47.02%, বিজেপি জুলিতে গিয়েছিল 5.12%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 41.61%, অন্যান্যরা 5.07% এবং নোটায় গিয়েছিল 1.65%।
2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34.64%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 53.56%, বামেরা এখান থেকে পেয়েছিল 2.70%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 3.58%, অন্যান্যরা 4.60% এবং নোটায় গিয়েছিল 0.93%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষায় ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 29%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 5% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 35%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 5% এবং নোটায় যেতে পারে 1%। এই সব অঞ্চলে কিন্তু প্রচারে কার্যত ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস, এবং কোথাও গিয়ে বোধহয় বিজেপি প্রচারে একটু পিছিয়ে পড়ছে, এবং সেই কারণেই কিন্তু একটা ভোট সুইং দেখাচ্ছে। যদিও এই আসনে একটা বড়সড় ব্যবধানে জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু এই অঞ্চলে ভোট বাড়াচ্ছে। বলরামপুর কেন্দ্রের পর আমরা কথা বলবো বাঘমুন্ডি কেন্দ্র নিয়ে। যে বাঘমুন্ডি কেন্দ্র থেকে 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে নেপাল মাহাতো জয়ী হন এবং তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর মাহাতোকে হারিয়ে দেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 42.59%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 5.96%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 47.16%, অন্যান্যরা পেয়েছিল 3.20% এবং নোটায় গিয়েছিল 1.08%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 24.12%, বিজেপি ঝুলিতে গেল 50.83%, বামফ্রন্ট এখান থেকে পেল 5.07%, কংগ্রেসের ঝুলিতে গেল 14.96%, অন্যান্যরা 4.23% এবং নোটায় গেল 0.80%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 21%, বিজেপি 36%, বামফ্রন্ট কংগ্রেস জোট 38%, অন্যান্যরা 4% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 18%, বিজেপি 37%, বামফ্রন্ট কংগ্রেস জোট 41%, অন্যান্যরা 3% এবং নোটায় যেতে পারে 1%। এখানে নেপাল বাবুর কিন্তু একটা নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, কংগ্রেসের একটি নিজস্ব ভোট ব্যাংক আছে, যদিও সেই ভোট ব্যাংকটি কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির দিকে সুইচ করে গিয়েছিল, কিন্তু যেহেতু এটা বিধানসভা নির্বাচন এবং বিশেষ করে যখন কোভিড পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে নেপালবাবু যেভাবে কাজ করেছেন, তাদের জন্য যেভাবে রাজ্যে ফেরত আসার ব্যবস্থা করেছেন, সেই সব মিলিয়ে কিন্তু তার জনপ্রিয়তা ক্রমশ তিনি ধীরে ধীরে আবারও ফেরত পাচ্ছেন এবং নিজের ভোট ব্যাংক গুছিয়ে নিচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু এই আসনে জয়ের ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেসের নেপাল মাহাতো। আশা করা যায় তিনি এই কেন্দ্র থেকে আবারও টিকিট পাবেন এবং জোটের প্রার্থী হবেন, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি তৃণমূল এবং বিজেপি দুই দলকেই কড়া টক্কর ছুঁড়ে দিতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত রয়েছে। বাঘমুন্ডির পর আমরা কথা বলবো জয়পুর আসনটি নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শক্তিপদ মাহাতো তিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে হারিয়ে দেন। 2016 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.41%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 4.58%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 42.52%, অন্যান্যরা 3.91% এবং নোটায় গিয়েছিল 1.58%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 28.93%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 45.23%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 6.86%, কংগ্রেস পেয়েছিল 13.86%, অন্যান্যরা 4.30% এবং নোটায় গিয়েছিল 0.82%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করি সেখানে ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 23%, বিজেপি 44%, বামফ্রন্ট কংগ্রেস জোট 28%, অন্যান্যরা 4% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে জয়পুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 26%, বিজেপি 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট 24%, অন্যান্যরা 3% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসে দেখেন, এমন কিছু রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হচ্ছে না। বামেদের ভোট কিছুটা ক্ষয় দেখাচ্ছে এখানে বামফ্রন্ট কংগ্রেস জোটের, এবং তা কিছুটা তৃণমূল কংগ্রেসে কিছুটা বিজেপিতে যাচ্ছে, এবং সব মিলিয়ে এই আসনে জয়ের ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। জয়পুর আসনের পর আমরা কথা বলবো পুরুলিয়া আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে সুদীপ কুমার মুখার্জি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাজ পরিবারের সন্তান দিব্যজ্যোতি প্রসাদ সিংদেওকে হারিয়ে এখান থেকে জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে রিসেন্টলি সুদীপবাবু কিন্তু বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের হাত ধরে। যাই হোক, 2016 নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.24%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 7.05%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 44.95%, অন্যান্যরা 4.13% এবং নোটায় গিয়েছিল 1.64%।
2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 33.75%, বিজেপি জুড়ে গিয়েছিল 52.34%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 5.09%, কংগ্রেস 4.53%, অন্যান্যরা 3.59% এবং নোটায় গিয়েছিল 0.70%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 26%, বিজেপি 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট 22%, অন্যান্য 4% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 12%, অন্যান্যরা 4% এবং নোটায় যেতে পারে 1%। খুব স্বাভাবিকভাবেই সুদীপবাবু দল বদল করেছেন, তিনি গেরুয়া শিবিরে এসেছেন এবং তার ফলে কিন্তু তার সঙ্গে একটা বড়সড় ভোটের সুইচ হয়েছে, যেটা গেছে গেরুয়া শিবিরের দিকে, যার পজিটিভ দিকটা পাচ্ছে বিজেপি এবং সেই কারণে এই আসনে জেতার ব্যাপারেতে এগিয়ে ছিলই বিজেপি। এখানে কিন্তু তাদের মার্জিন আরও বাড়ানোর দিকে তারা এগিয়ে যাচ্ছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পুরুলিয়া আসনের পর আমরা কথা বলবো মানবাজার আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যারানী টুডু এবং তিনি সিপিআইএম প্রার্থী ইপিল মুর্মুকে 2016 নির্বাচনে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 48.72%, বিজেপি জুড়ে গিয়েছিল 4.62%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 43.69%, অন্যান্যরা 1.65% এবং নোটায় গিয়েছিল 1.32%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.20%, বিজেপি জুড়ে গিয়েছিল 40.99%, বামফ্রন্ট এখান থেকে পেয়েছিল 6.61%, কংগ্রেস পেয়েছিল 1.44%, অন্যান্যরা পেয়েছিল 3.96% এবং নোটায় গিয়েছিল 0.80%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 37%, বিজেপি 45%, বামফ্রন্ট কংগ্রেস জোট 14%, অন্যান্য 3% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43%, বিজেপি 42%, বামফ্রন্ট কংগ্রেস জোট 10%, অন্যান্য 4% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, যেটা নভেম্বর মাসে কিছুটা হলেও পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বেশ কিছুটা ভোট বাড়িয়ে নিচ্ছে এবং তার কারণ হচ্ছে এখানে গিয়ে কিন্তু রীতিমতো প্রচারে ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস এবং যে জায়গাটা কিছুটা হলেও পজিটিভ হচ্ছে এবং তার ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় চলে গেছে কিন্তু মানবাজার আসনটি। এই আসনটি যে কেউ জিততে পারে, 1% ডিফারেন্স রয়েছে, 43% 42%, কিন্তু আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে সামান্য হলেও এখানে জেতার ব্যাপারে এগিয়ে রয়েছে কাশফুল শিবির। এরপর আমরা কথা বলবো কাশীপুর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে স্বপন কুমার বেলতরিয়া তিনি সিপিএম প্রার্থী সুদিন কিস্কুকে 2016 নির্বাচনে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.71%, বিজেপি জুড়ে গিয়েছিল 6.39%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল 37.81%, অন্যান্যরা 5.57% এবং নোটায় গিয়েছিল 1.52%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 40.03%, বিজেপি জুড়ে গেল 48.66%, বামফ্রন্ট এখান থেকে পেল 3.94% এবং কংগ্রেসের ঝুলিতে গেল 2%, অন্যান্যরা 4.61% এবং নোটায় 0.76%। গত নভেম্বর মাসে আমরা যে সমীক্ষা করেছিলাম সেখানে ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 33%, বিজেপি 51%, বামফ্রন্ট কংগ্রেস 10%, অন্যান্য 5% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 49%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্যরা 4% এবং নোটায় যেতে পারে 1%। এই আসলে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী স্বপন কুমার বেলতরিয়া তিনি কিন্তু মাটি কামড়ে লড়াই করছেন, প্রচারে ঝড় তুলছেন এবং তার ফলে কিছুটা প্রফিট পাচ্ছে আমি বলবো তৃণমূল কংগ্রেস, তাদের ভোট ব্যাংকে কিন্তু একটা বৃদ্ধি দেখাচ্ছে, কিন্তু যদিও তা বিজেপিকে হারাবার জন্য এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। এই আসনে বড়সড় মার্জিনে জিততে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কাশীপুরের পর আমরা কথা বলবো পাড়া আসনটি নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে উমাপদ বাউরি তিনি সিপিএম প্রার্থী দীননাথ বাউরিকে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.59%, বিজেপি পেয়েছিল 6.26%, বামফ্রন্ট কংগ্রেস জোট 39.76%, অন্যান্যরা 4.31% এবং নোটায় গিয়েছিল 2.07%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 31.64%, বিজেপি 53.83%, বামফ্রন্ট এখান থেকে 4.87%, কংগ্রেস 3%, অন্যান্যরা 5.60% এবং নোটায় গিয়েছিল 1.06%।
গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 23%, বিজেপি 57%, বামফ্রন্ট কংগ্রেস জোট 13%, অন্যান্য 6% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 31%, বিজেপি 52%, বামফ্রন্ট কংগ্রেস জোট 11%, অন্যান্য 5% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ পাড়া আসন থেকে কিন্তু বড় সড়ো ব্যবধানে জয়ী হতে পারে গেরুয়া শিবির। যদিও নভেম্বর থেকে জানুয়ারিতে এসে অনেকটাই ভোট বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তার জয়ের ব্যাপারে অনেকটাই তাদেরকে পিছিয়ে রাখছে এখনো। এই আসন থেকে বড় সড়ো ব্যবধানে জিততে পারে পদ্ম শিবির বলে আমাদের সমীক্ষায় এগিয়ে উঠে আসছে। পাড়া আসনের পর আমরা কথা বলবো এই জেলার শেষ আসন রঘুনাথপুর আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পূর্ণচন্দ্র বাউরি 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী সত্যনারায়ণ বাউরিকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 43.39%, বিজেপি 12.92%, বামফ্রন্ট কংগ্রেস জোট 35.02%, অন্যান্য 6.01%, নোটায় গিয়েছিল 2.67%। 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 33.07%, বিজেপি 54.05%, বামেরা পেয়েছিল 5.69%। কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি। অন্যান্যরা এখান থেকে পেয়েছিল 6.13% এবং নোটায় গিয়েছিল 1.06%। গত নভেম্বর মাসে আমাদের করা সমীক্ষা ইঙ্গিত ছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 25%, বিজেপি 59%, বামফ্রন্ট কংগ্রেস জোট 9%, অন্যান্য 6% এবং নোটায় যেতে পারে 1%। আমাদের বর্তমান সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 31%, বিজেপি 55%, বামফ্রন্ট কংগ্রেস জোট 8%, অন্যান্য 5% এবং নোটায় যেতে পারে 1%। অর্থাৎ রঘুনাথপুর আসন থেকেও কিন্তু বড় সড়ো ব্যবধানে জিততে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বন্ধুরা, এই গেল আমাদের পুরুলিয়া জেলার মোট 9টি আসনের সমীক্ষা। যে 9টি আসনের মধ্যে 1টি আসন তৃণমূল কংগ্রেস, 7টি আসন বিজেপি এবং 1টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারে বলে উঠে আসছে। আবার আপনারা যদি আমাদের নভেম্বর মাসের সমীক্ষা দেখেন, সেখানে এই 9টি আসনের মধ্যে 8টি আসন বিজেপির পক্ষে যেতে পারত, 1টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে যেতে পারত বলে আমাদের সমীক্ষা উঠে এসেছিল। অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস নিজেদের একমাত্র আসন, যেটা আমরা নভেম্বরেও দেখেছিলাম, সেই বাঘমুন্ডি ধরে রেখেছে এবং সেখানে লিড কিছুটা বাড়াচ্ছে। অন্যদিকে বিজেপি কিন্তু 1টি আসন লুজ করছে তাদের কাছ থেকে, সেই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিচ্ছে। আবার যদি আমরা 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেখানে একটি মাত্র আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, 8টি আসনে এগিয়েছিল বিজেপি। সেই 8 থেকে 7 একটি আসন লস করছে, তারা মোটামুটি একই জায়গা নিজেদের ধরে রাখছে। তৃণমূল কংগ্রেসও কিন্তু সেই একটি আসন তারা এগিয়েছিল সেটাই ধরে রাখছে। সুতরাং 2019-এর লোকসভা নির্বাচন থেকে জানুয়ারিতে এসে এমন কিছু এই জেলায় এখনো পট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আবার যদি 2016 নির্বাচন দেখি, সেখানেই 9টি আসনের মধ্যে 7টি আসনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, 2টি মাত্র আসন পেয়েছিল এখানে বিরোধীরা, বামফ্রন্ট কংগ্রেস জোট। সেই 7টি আসন থেকে একটি আসন, অর্থাৎ লোকসভা নির্বাচনে আমরা যে ভরাডুবি দেখেছিলাম শাসক দলের এই জেলাতে, কার্যত সেই জিনিসটি এখানেও অব্যাহত থাকতে চলেছে এই বিধানসভা নির্বাচন বলেও আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তো এই গেল আজকের ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার সমীক্ষা। আজকে সমীক্ষা শেষ করার আগে এখনো অবধি গোটা রাজ্যের যে সমীক্ষা আমরা করেছি, যেসব জেলায় করেছি, তার ফলাফল এক নজরে আপনাদের বলে দেবো। কোচবিহার 9টি আসন, 3টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি, আলিপুরদুয়ারের 5টি আসনের 5টি বিজেপি, দার্জিলিংয়ের 5টি আসন, 3টি তৃণমূল, 1টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট, জলপাইগুড়ির 7টি আসন, 1টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি, কালিম্পংয়ের একমাত্র আসনটি তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চা জোট, উত্তর দিনাজপুরের 9টি আসন, 4টি তৃণমূল, 3টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট, দক্ষিণ দিনাজপুরের 6টি আসন, 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি, মালদার 12টি আসন, 6টি বিজেপি, 6টি বামফ্রন্ট কংগ্রেস জোট, মুর্শিদাবাদের 22টি আসন, 10টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি, 10টি বামফ্রন্ট কংগ্রেস জোট, নদিয়ার 17টি আসন, 4টি তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি, উত্তর 24 পরগনার 33টি আসন, 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি, দক্ষিণ 24 পরগনার 31টি আসন, 11টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট, 3টি অন্যান্যরা, কলকাতার 11টি আসন, 5টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি, হাওড়ার 16টি আসন, 4টি তৃণমূল কংগ্রেস, 12টি বিজেপি, হুগলির 18টি আসন, 3টি তৃণমূল কংগ্রেস, 15টি বিজেপি, মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের 16টি আসন, 16টিই বিজেপি, পশ্চিম মেদিনীপুরের 15টি আসন, 7টি তৃণমূল কংগ্রেস, 8টি বিজেপি, ঝাড়গ্রামের 4টি আসন, 1টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি, পুরুলিয়ার 9টি আসন, 1টি তৃণমূল কংগ্রেস, 7টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট জিততে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ গোটা রাজ্যের এখন অব্দি যে 246টি আসনের সমীক্ষা আমরা প্রকাশ করলাম, তার মধ্যে 73টি তৃণমূল কংগ্রেস, 148টি বিজেপি, 22টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে।
অর্থাৎ আমরা জানি 294টি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, এবং ক্ষমতা দখল করতে গেলে 148টি আসনের সমীক্ষা জায়গায় জয়ী হতে হয়। আমাদের সমীক্ষা 246টি আসনের সমীক্ষা প্রকাশ করলো। এখনও আমাদের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমীক্ষা দেওয়া বাকি রয়েছে, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে সেই ম্যাজিক ফিগার 148-এ পৌঁছে যেতে পারে গেরুয়া শিবির। অন্তত আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। এই রাজ্যে কিন্তু পরিবর্তন হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত রয়েছে, যদিও এখনো প্রার্থী ঘোষণা এবং প্রচার বাকি রয়েছে, যার উপরই কিন্তু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি নির্বাচনে কি হতে পারে, এবং সেটা তো আমরা অবশ্যই প্রার্থী ঘোষণা হলে আবারও নিয়ে আসবো। কিন্তু অন্তত এই মুহূর্তে যদি আমরা রাজনৈতিক মতটা ধরার চেষ্টা করি, সেখানে কিন্তু জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। আজকে সমীক্ষা শেষ করার আগে আপনাদের সেই রাজনৈতিক হিট ম্যাপটা দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন 2016 থেকে 2021-এ কীভাবে বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, অন্তত আমাদের সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী কীভাবে হচ্ছে সেই জায়গাটা আপনাদের দেখাবো। আজকে এখন অবধি আমরা 246টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, যার মধ্যে 73টি তৃণমূল কংগ্রেস, 148টি বিজেপি, 22টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 3টি অন্যান্যরা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে এসছে। আবার এই 246টি আসন যখন আমরা নভেম্বর মাসে সমীক্ষা করেছিলাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 76, বিজেপি 137, বামফ্রন্ট কংগ্রেস জোট 30, অন্যান্যরা 3টি আসন পেতে পারতো বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত ছিল। অন্যান্যরা নিজেদের জায়গা এখনও মোটামুটি ঠিকই ধরে রেখে দিচ্ছে। অন্যদিকে বামফ্রন্ট 30 থেকে 22, অর্থাৎ মুর্শিদাবাদে সেই 8টি আসন কিন্তু তারা লুজ করছে, যা যাচ্ছে গেরুয়া শিবিরের দিকে। আবার গেরুয়া শিবিরের যে তার ফলে লস দেখাচ্ছে, এই 8টি আসন তারা মুর্শিদাবাদে গেন করলেও তাদের আসন পৌঁছানোর কথা ছিল 84, 76 থেকে 84-তে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু নেমে আসছে 73-এ, অর্থাৎ 11টি আসনের লস। সেই তৃণমূলের 11টি আসন কিন্তু ছিনিয়ে নিচ্ছে গেরুয়া শিবির, যার ফলে তারা 137 থেকে 148-এ পৌঁছে যাচ্ছে এই জানুয়ারি মাসে এসে। আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখি, সেদিকে তাকিয়ে যদি থাকেন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 140টি আসন, এই 246-টির মধ্যে বিজেপি 92, বামফ্রন্ট কংগ্রেস জোট 14, অন্যান্যরা 0, অর্থাৎ 140টি আসনের মধ্যে থেকে তারা 73, প্রায় অর্ধেক হয়ে গেল এখানে কিন্তু 2021-এর এই জানুয়ারি মাসে আমাদের সমীক্ষায়। অন্যদিকে বিজেপি 92 থেকে 148, তারা যে রাজ্যে পরিবর্তন করতে চায়, এটা কিন্তু তারা লোকসভা নির্বাচনের আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল। 19-এ হাফ, 21-এ সাফ, এবং সেই দিকে যে এগোচ্ছে, অন্তত ট্রেন্ড সেই দিকটাই সেট করছে, এটা কিন্তু এই সমীক্ষায় স্পষ্ট হয়ে যাচ্ছে। বামফ্রন্ট কংগ্রেস জোট 14 থেকে 22 নিজেদের অবস্থান সামান্য উন্নতি করছে। লোকসভা নির্বাচনে আলাদা আলাদা লড়াই করেছিল, কিন্তু এখানে বিধানসভায় তারা জোট করছে এবং আইএসএফকেও তারা নিতে চায়। জোট প্রক্রিয়ার কথাবার্তা চলছে, দেখা যাক সেই দিকে হলে কিভাবে এইসব ট্রেন্ড চেঞ্জ হয়, সেদিকেও আমাদের নজর থাকবে। 2016 নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে যদি দেখি, এই 246টি আসনের মধ্যে 176টি আসনে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলে দিকেছিল মাত্র 3টি, বামফ্রন্ট কংগ্রেস জোট 64, অন্যান্যরা 3টি। অন্যান্যদের 3টিও অ্যাকচুয়ালি ছিল গোর্খা জনমুক্তি মোর্চার, যা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করেছিল। তাহলে আমরা যদি সেই আসন ধরি, 179 আসন ছিল তৃণমূল কংগ্রেসের এই 246টি আসনের মধ্যে, সেখান থেকে 73টি আসন, 100-র উপর আসন লস দেখাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে 3 থেকে 148, মানে চমকে দেওয়ার মতো একটা কিন্তু অবস্থান দেখা যাচ্ছে, যা আমরা দেখেছিলাম ত্রিপুরাতে, সেই রকমই 2% থেকে ভোট বাড়িয়েছিল তারা। এখানেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক একই জিনিস দেখা যাচ্ছে। 2016 নির্বাচনে 3টি আসন ছিল, অন্তত আমাদের 2021-এর জানুয়ারিতে এসে করা সমীক্ষায় এই 246 আসনের মধ্যেই তারা 148, অর্থাৎ সরকার গঠনের মতো জায়গায় তারা চলে যাচ্ছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। যদিও আবার বলছি, এই সমীক্ষায় কিন্তু শেষ কথা নয়। যদি তাই হতো, তাহলে এত খরচ করে নির্বাচনের কোনো দরকার ছিল না। এটা শুধুমাত্র একটা ট্রেন্ড তুলে আনার চেষ্টা করছি আমরা, এখনকার জনমত আমরা ধরার চেষ্টা করছি। সেটা কতটা সঠিক নয়, তা তো বোঝা যাবে ইভিএমের বাক্স যখন খুলবে। এখন কিন্তু এটা শুধুমাত্র আমরা আমাদের বিভিন্ন যে ডেটা কালেকশন করছি, তার উপর বেশ করে এই প্রেডিকশন আমাদের সামনে নিয়ে আনা। তো কেমন লাগছে আমাদের এই ওপিনিয়ন পোল, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে আমাদের লাইক করবেন। এবং যেটা প্রথমেই আপনাদের অনুরোধ করলাম, আবারও অনুরোধ করছি, আমাদের কণ্ঠস্বর কিন্তু কোথাও গিয়ে বন্ধ করার চেষ্টা হচ্ছে, আমরা হুমকি পাচ্ছি। এবং যত দিন যাবে আমাদের লোকসভার এক্সপিরিয়েন্স বলছে যে আমাদের উপর এই হুমকি, আমাদের উপর এই প্রেশার কিন্তু আরও বাড়বে। কেননা লোকসভা নির্বাচনের আগে রীতিমতো ফোন করে আমাদের হুমকি দেওয়া হয়েছিল যে শুধু রেজাল্টে পেরোতে দাও, ঘরে ঢুকে পেটাবো, এই ধরনের হুমকি আমরা পেয়েছিলাম। এবং আপনারা দেখলেন, আমরা প্রথমেই স্লাইডে দেখালাম যে আমাদের কিন্তু এখন থেকে আবারও সেই একই হুমকি
দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং আপনারা এটা মানুষের কাছে পৌঁছে দিন, যত বেশি সম্ভব প্লিজ প্লিজ শেয়ার করুন, মানুষ এটা দেখুক এবং দেখে তারা বিচার করুন আমরা সঠিক কোনো ট্রেন্ড দিচ্ছি কিনা, তাদের জনমতের সঙ্গে আমাদের এই কড়া সমীক্ষা মিলছে কিনা। তবেই আমরা আমাদের নিজেদের, যদি কোনো ভুল ত্রুটি হয় সেই জায়গাটা বোঝার সুযোগ পাবো, আমরা সেটা সংশোধনের সুযোগ পাবো। তাই আমাদের অনুগ্রহ করে হেল্প করুন, এটা যত বেশি সম্ভব হোক শেয়ার করুন। এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথম দেখছেন, তারা কিন্তু অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা মাস দুয়েকের মধ্যেই নির্বাচন, রাজ্য রাজনীতিতে অনেক কিছু পট পরিবর্তন হবে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং এই ধরনের সমীক্ষা কিন্তু আমরা নিয়ে আসবো এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং তা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আমরা যেটা নতুন একটি বিভাগ শুরু করেছি, প্রত্যেক দিন বিকেল 5টায় আমরা এক একটি টপিক তুলে নিচ্ছি যা এই নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা করছে, এবং সেইটা নিয়ে আলোচনা করছি। আজকে বিকেলেও একটি নতুন টপিক নিয়ে আসছি এবং তার সঙ্গে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন, কিন্তু বুঝতেই পারছেন এত হিউজ একটা ডেটা আমরা সবাইকে হয়তো অ্যাড্রেস করতে পারছি না। সো আমরা যেটা করব, এরকম কিছু কিছু বাছাই করা প্রশ্ন আমরা তুলে নেব এবং সেখানে সেই আমাদের 5টার এপিসোডে সেই উত্তরগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে হয়তো কোনো একজনের উত্তর দিলে আপনার মনেও যে প্রশ্নটা আছে সেটাও ক্ল্যারিফাই হয়ে যাবে। তো আজকে বিকেল 5টার সময় আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।